নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বড়দিনে বড় খবর, বাংলার মানুষের কাছে অবশ্যই খুব বড় খবর। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গে যেদিনকে পা দিচ্ছেন তার আগের দিনের সি ভোটারের রেজাল্ট বেরোলো, যেখানে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মাটি থেকে এখনই এই মুহূর্তে ভোট হলে 16 থেকে 18টা সিট বিজেপি পেতে পারে, 23 থেকে 25টা সিট তৃণমূল কংগ্রেস পেতে পারে। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে, এটা কি বিজেপির গেন না ক্ষতি? বিজেপি তো 23-25-এর লক্ষ্যে এগোচ্ছিল, তাহলে 16-18 কেন? আমি বলবো বিজেপির গেন। তার কারণ এখনও রাম জন্মভূমির দ্বারোদ্ঘাটন হয়নি, সেই ফ্যাক্টরটা অ্যাডেড হয়নি। এখনও পর্যন্ত ভাইপো অ্যারেস্টেড হয়নি। ভাইপো অ্যারেস্টেড হলে ক্রিমিনালটা ঘরে ঢুকবে, সেই ফ্যাক্টরটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা সেই বিষয়টা নিয়ে আজকে এলাম। অমিত শাহ ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী এই প্রতিবেদন যেদিন পেশ করছি সেদিনকে রাত্রিবেলা ফ্লাইটে এসে নামছেন কলকাতা। পরের দিন সকালবেলা কালীঘাটের মন্দিরে যাচ্ছেন, মমতার কাছে না, মন্দিরে যাচ্ছেন, এবং সেখান থেকে সরাসরি অমিত শাহ চলে যাবেন একটু নির্দিষ্ট হোটেলে। পশ্চিমবঙ্গের বিজেপির যারা খুব কোর কমিটির মেম্বার আছেন তাদের সঙ্গে মিটিং করবেন, সেখান থেকে ন্যাশনাল লাইব্রেরি যাবেন, সেখানে আরেকটা গ্রুপের সঙ্গে মিটিং করবেন, তারপর দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। এবং পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের ব্যাপারটা অমিত শাহজি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে দেখছেন। বিজেপির এই ভোটিং ফ্যাক্টরসটা বিভিন্ন রাজ্যে বিভিন্ন দলীয় নেতাদের ওপর ভাগ করা থাকে, কিন্তু পশ্চিমবঙ্গ এবং বিহারটা অমিত শাহ ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী নিজে দেখছেন। পশ্চিমবঙ্গে কটা সিট? 42। বিহারে কটা সিট? 40। অর্থাৎ এই 82টা সিট বিজেপির কাছে খুব ভাইটাল। এবং স্বাভাবিকভাবে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে স্টক টেকিং করতে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন। কি রিপোর্ট তার কাছে কে দেবেন আমরা জানি না, আমি সেই নিয়ে আলোচনায় যাব না। কিন্তু পশ্চিমবঙ্গর বিজেপির যারা টপ মোস্ট লিডার, তাদের একটা ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে বোঝানো দরকার যে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা 16টা 18টা সিট সি ভোটারের সমীক্ষা অনুযায়ী যদি মেলে জেতার মতো অবস্থায় থাকি, তাহলে কিন্তু ভাইপোকে অ্যারেস্ট করাটা খুব জরুরি। তার কারণ পশ্চিমবঙ্গের সমস্ত ক্রিমিনালরা যারা ইলেকশনটা কন্ট্রোল করে তারা কিন্তু ঘরে ঢুকে যাবে যদি ভাইপো অ্যারেস্টেড হয়। এই সিম্পল লজিকটা কি, প্রশ্নটা কি বঙ্গীয় বিজেপি নেতারা করবেন অমিত শাহর কাছে, বা রিকোয়েস্টটা জোরালোভাবে করবেন? এতদিনভাবে কিন্তু করেনি। একমাত্র শুভেন্দু অধিকারী ছাড়া, খুব দায়িত্ব নিয়ে বলছি, শুভেন্দু অধিকারী ছাড়া পশ্চিমবঙ্গের কোনো বিজেপির নেতারা খুব অ্যাগ্রেসিভলি ভাইপোর অ্যারেস্টটাকে খুব বড় ইস্যু হিসেবে দেখেননি। উল্টে আমরা দেখেছি স্বস্তিকা পত্রিকাতে এমন একটা রিপোর্ট বেরিয়েছে, যে রিপোর্টটা বলছে যে ইন্দ্রিয় সুখ পাওয়া যাবে কি ভাইপোর অ্যারেস্টে। দুঃখজনক, লজ্জাজনক, কিন্তু বাংলার মানুষের খিদেটা তারা না বুঝে জাতীয় লেখা লিখেছেন। আমি আজকের প্রতিবেদনের এই বিষয়ে এই পর্ব থেকে শিফট করব সি ভোটারের সমীক্ষা। যখন এই প্রতিবেদন পেশ করছি তার আগের দিন রাত্রে সি ভোটারের সমীক্ষা আমাদের কাছে এসে পৌঁছলো। খুব ইন্টারেস্টিং। সি ভোটার সব কিছু মিলবে তার কোনো মান নেই, সবসময় মেলে তার কোনো নেই, কিন্তু গত কয়েক বছরে দেখা গেছে যে সব গ্রুপগুলো সমীক্ষা করেছে তার মধ্যে সব থেকে বেশি সি ভোটারের সমীক্ষা কিন্তু মিলেছে। আমি বলছি 16 থেকে 18টা সিট বিজেপি পশ্চিমবঙ্গে পেতে পারে। সি ভোটারের যে সমীক্ষায় এই রিপোর্ট দিচ্ছে সেটা কিন্তু বঙ্গীয় বিজেপির পক্ষে ভালো, কিন্তু এটাতে আনন্দের ঢেকুর তোলার কোনো অবকাশ নেই, স্যাটিসফ্যাকশনের কোনো জায়গা নেই। তার কারণ তৃণমূল কংগ্রেসের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তার ভাইপোর নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারা যে কোনো রাজনৈতিক চাল চেলে সমস্ত অঙ্কটাকে গুলিয়ে দিতে পারেন, খুব স্বাভাবিক। আমি শুধু একটা কথা বলবো, এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বিজেপিকে আরও অ্যাগ্রেসিভ হতে পারে। করাপশনের ইস্যুটাকে সর্বস্তরে মানুষের একদম ডাউন দি লেভেলে নিয়ে যেতে হবে। যে মাকে 500 টাকা দেওয়া হচ্ছে, সে মাকে গিয়ে বোঝাতে হবে আপনার মেয়েটাকে যে বড় করছেন, ছেলেটাকে যে বড় করছেন, তাকে কিন্তু গান্ধী মূর্তির পাদদেশে বসতে হবে যদি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস দলটা ক্ষমতায় থাকে। তারা কি করবেন আমি জানি না। অমিত শাহজির কাছে কি প্রেশার ক্রিয়েট করবেন? হাত জোর করে অনুরোধ করছি, বাংলার কোটি কোটি মানুষের পক্ষ থেকে অনুরোধ করছি, অমিত শাহজিকে বোঝান, গ্রিন সিগন্যালটা ইডিকে দিন ভাইপোকে অ্যারেস্ট করার ব্যাপারে। কিন্তু ভাইপোর ব্যাপারে সমস্ত ডকুমেন্ট ইডি সিবিআইয়ের হাতে আছে। আমি কেন এই তথ্য দিচ্ছি, কেন বলছি, আমি সেই বিশদে যাচ্ছি না, কিন্তু বাস্তবটা আপনাদের কাছে বলছি। না হলে কিন্তু একটা মেসেজ যাবে, সেটা হচ্ছে একটা সেটিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিংয়ের মেসেজ। সেটা কিন্তু বিজেপির পক্ষে ক্ষতিকারক। কিন্তু সেই ক্ষতিকারক পরিস্থিতিটা এখনও বিরাজমান হওয়া সত্ত্বেও যখন সি ভোটার বলছে বিজেপি পশ্চিমবঙ্গ থেকে 16 থেকে 18টা সিট এই মুহূর্তে জিততে পারে, তাহলে বিজেপির পক্ষে একটা সাংঘাতিক ভালো পজিশন কিন্তু এই মুহূর্তে রয়েছে যদি সি ভোটারের সমীক্ষা ঠিকঠাক হয়। আমি কেন বলছি বলুন তো? ধরুন যখন সি ভোটার সমীক্ষা করেছি, ডেটটা কত? 15 থেকে 21। 15 থেকে 21শে ডিসেম্বর, যখনও কিন্তু রাম জন্মভূমির দ্বারোদ্ঘাটন হয়নি, যখনও কিন্তু ভাইপো অ্যারেস্টেড হয়নি, যখনও কিন্তু লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হয়নি, হিন্দু ভোটের কনসলিডেশন, গীতা পাঠের এফেক্টটা মারাত্মক, আপনারা দেখেছেন
যে গীতা পাঠের এতে প্রায় 1,37,000 মানুষের সমাবেশ ঘাবড়ে দিয়েছে তৃণমূলকে, যার জন্য 3,785 একটা সংখ্যা বার করে শ্রদ্ধানন্দ পার্কের গল্প বলে ওই সারদার টাকা সরানো কুণাল ঘোষকে দিয়ে প্রেস কনফারেন্স করানো হয়েছে। এবং শুধু তাই নয়, ভুল বকা ডক্টর শশী পাজা, ভুল বকা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে দিয়ে প্রেস কনফারেন্স করিয়ে বলা হয়েছে গীতা পাঠের ব্যাপারে বিশদ ব্যাখ্যাতে যাওয়া হয়েছে। এটা ভুল, এটা কোনো একটা জায়গায় কাঁপুনি অনুভব করছেন। আমি এই জায়গাটা দাঁড়িয়ে একটা খুব ইম্পর্টেন্ট পার্টিনেন্ট পয়েন্ট বাংলা বার্তার দর্শকদের বলবো, একটু ভালো করে খেয়াল করে দেখুন। আমি যদি ভুল হই অবশ্যই ধরিয়ে নেবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে এবারে দেখা করতে গিয়েছিলেন, আমি এর আগেও বলেছি, বেরোনোর সময় এবং মানে যখন ঢুকছিলেন তার আগে এবং বেরোনোর সময় তার কণ্ঠস্বর কিন্তু খুব মৃদু ছিল, অর্থাৎ সেই অ্যাগ্রেশনটা ছিল না। আমার নিজের একটা ধারণা আছে, ভুল কি ঠিক সেটা তো আপনারাও বলবেন অবশ্যই। সেটা হচ্ছে এই সি ভোটারের সমীক্ষা আইপ্যাকের সূত্রে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো অনেক আগেই পেয়ে গেছেন। এবিপি আনন্দ গতকাল রাত্রে ফ্ল্যাশ করলো, কিন্তু এটা অনেক আগেই পেয়ে গেছেন। আর পেয়ে গেছেন বলি স্বাভাবিকভাবে তাদের নিজস্ব সার্ভে টিমও কাজ করেছে, ফলে তারা বুঝতে পেরেছেন যে বিজেপি সুইপিং মেজরিটিতে আসছে। বুঝতে পেরেই গলার সুরটা নরম হয়েছে। এতদিন ধরে 1:1 মোদিজির কাছে যেতেন, এবারে বুঝেছেন যে মোদিজির কাছে 1:1 গিয়ে লাভ নেই, 10 জনকে নিয়ে যেই গেছেন। সেটা তো একটা দিক গেল, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় খবর পেয়ে গেছেন, বুঝতে পেরেছেন সুইপিং মেজরিটিতে বিজেপি ইজ কামিং ব্যাক। আমি গত কয়েকদিন ধরে আপনারা যদি একটু খেয়াল করে দেখেন যে বাংলা বার্তা যারা দর্শক, আমি বারবার বলেছি সারা ভারতবর্ষের বিভিন্ন সার্ভে, সমীক্ষা, বিভিন্ন চ্যানেল, ওপিনিয়ন পোল যা করছে প্রত্যেকটাতে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে, সুইপ করছে। সংখ্যাটা 300 হবে না, 350 হবে না, 400 হবে, সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু সি ভোটার কী বলেছে আমি একটু খুব সংক্ষেপে এই সমীক্ষার রিপোর্টটা নিয়ে একটু আপনাদের কাছে পর্যালোচনা করব। 9টা স্টেটের ব্যাপারে এই সি ভোটার সমীক্ষা রিফ্লেকশন এসছে। 9টা স্টেটের লোকসভার আসন কত? 320। 9টা স্টেটে আসন কত? 320। এই 320-র মধ্যে যা প্রজেকশন ইতিমধ্যে করেছেন, আমি আবার বলছি যে প্রজেকশন ইতিমধ্যে সি ভোটার করেছে 15 থেকে 21শে ডিসেম্বর নির্দিষ্ট একটা সংখ্যক মানুষের মধ্যে সার্ভে করে যে প্রজেকশন করেছে, সেই প্রজেকশন বলছে 320-র মধ্যে বিজেপি এককভাবে সব থেকে কম। আমি বলছি বিজেপি কোনো জায়গা ধরুন পশ্চিমবঙ্গে 16 থেকে 18টা সংখ্যা বলেছে, তো সি ভোটার বলেছে, আমি 16টাকে ধরেছি, আমি 18টাকে ধরিনি। বিজেপি যেটা বেশি পেতে পারে সেটা আমি ধরিনি, কমটাকে ধরে দেখা যাচ্ছে যে সি ভোটারের সমীক্ষা অনুযায়ী যদি সমীক্ষা হুবহু মেলে তাহলে 320-র মধ্যে বিজেপি 208 পেতে পারে। 320-র মধ্যে 208 পেতে পারে। তো সংখ্যাটা তাহলে 275 বা 273, যে সংখ্যাটা অ্যাবসলিউট মেজরিটির দিকে যাওয়ার ক্ষেত্রে, তাহলে কতগুলো তফাৎ? মাত্র 65টা তফাৎ। এই 65টা আসনের জন্য বাকি আছে এখনও 225টা মতো আসনের সি ভোটার সমীক্ষা বেরোয়নি। 225টা স্টেটের 225টা আসনের সমীক্ষা রিপোর্ট কিন্তু বেরোয়নি। অসমের মতো স্টেটের সমীক্ষা রিপোর্ট বেরোয়নি, উড়িষ্যার মতো স্টেটের সমীক্ষা রিপোর্ট বেরোয়নি। সেখান থেকেই 65টা বিজেপি পাবে না, নিশ্চিতভাবে পেয়ে যেতে পারে, পাওয়ার কোনো অসুবিধে নেই। আমারও নিজের ধারণা সি ভোটারের সমীক্ষা কিন্তু আমার কথাকেই মান্যতা দিল। আমি এইটুকু বলে আজকে সি ভোটারের সমীক্ষাটা একটু সংক্ষেপে আপনাদের এক্সপ্লেন করি, ব্যাখ্যা করি। আমি দেখছিলাম ইলেকট্রনিক্স মাধ্যমে সি ভোটারের সমীক্ষাটা দিচ্ছে, কিন্তু ব্যাখ্যাটা হচ্ছে না। আমি ধরুন পশ্চিমবঙ্গের মাটিতে গত 42টা আসনের মধ্যে গতবার টিএমসি পেয়েছিল কটা? 22টা। 42-এ 22 পেয়েছিল, কিন্তু এবারে টিএমসি গেন করছে 23 থেকে 25, অর্থাৎ একটা অথবা 3টে বাড়তে পারে সি ভোটারের সমীক্ষা অনুযায়ী। বিজেপি পেয়েছিল কটা? 16 থেকে 18টা পেতে পারে এবারে বলা হয়েছে। গতবার পেয়েছিল কটা? 18টা। কংগ্রেস সিপিএম গতবার 2টো পেয়েছিল, এবারও 2টো। কংগ্রেস সিপিএমের কোনো তফাৎ হচ্ছে না সিটের ক্ষেত্রে, 2টো প্রজেকশন রয়েছে, 0 হয়ে যেতে পারে অথবা 2 হতে পারে কংগ্রেস সিপিএমের জোট যদি পশ্চিমবঙ্গে কন্টেস্ট করে। এক। দ্বিতীয়ত, এবার তৃণমূল কংগ্রেস কেন কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতে চাইছে মাইনরিটি ভোটের জন্য, এই অঙ্কটা দেখলে আরও মিলে যাচ্ছে। ভোটিং পার্সেন্টেজ আমি দেখছিলাম যে তৃণমূল কংগ্রেস সি ভোটারের সমীক্ষা অনুযায়ী 44%, 44% ভোট পেতে পারে, যেখানে বিজেপি পেতে পারে 39%। বিজেপি পেতে পারে 39%, অর্থাৎ 5% ভোটের তফাৎ। 5% বেশি পেয়ে তৃণমূল পেতে পারে 23 থেকে 25, বিজেপি 5% কম পেয়ে পেতে পারে 16 থেকে 18। তৃণমূল কংগ্রেস সিপিএম 8% ভোট পেতে পারে, এবং একটা খুব ইন্টারেস্টিং, অন্যান্যরা পেতে পারে 9% ভোট। এইটা খুব ইন্টারেস্টিং। নৌসাদ সিদ্দিকি এত আমার মনে হয় না, নৌসাদ সিদ্দিকি ছাড়াও আরও কিছু ফ্যাক্টার্স আছে, সেটা প্রজেকশন রিপোর্টে ডিটেলসটা দেয়নি। 9% ভোট কিন্তু আছে।
নৌসাদ সিদ্দিকী খুব ভাইটাল ফ্যাক্টর হয়ে যেতে পারেন এই নির্বাচনে সংখ্যালঘু ভোটার। সেই সংখ্যালঘু ভোটকে টানার জন্য কংগ্রেসকে মমতা বন্দ্যোপাধ্যায় টানার জন্য এতটা ডেসপারেট। আপনি দেখেছেন গত কয়েকদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা খুব শুকনো, চার্চে গিয়েছিলেন মুখটা শুকনো, চার্চে গিয়েছেন গতবার আমি যতদূর মনে করছি ভাইপোর সঙ্গে ছিলেন, এবারে দেখলাম ভাইপো আর সঙ্গে নেই। কোনো একটা জায়গায় মেসেজ দেওয়ার চেষ্টা দিল্লিকে যে আমি কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, খবরের কাগজগুলোতে সেই রিপ্রেজেন্টেশনটা হচ্ছে। লক্ষ্য কিন্তু পরিষ্কার, ভাইপোর সঙ্গে পিসির কোনো ডিফারেন্স নেই, ওটা একটা দেখানো যে আমার সঙ্গে পিসির মিলছে না, যাতে শেষ পর্যন্ত অন্তত দিল্লি সদয় হয়। খুব ইন্টারেস্টিং না সমস্ত ঘটনাটা। চলুন এরপরের রাজ্য নাম বিহার। বিহারে কটা আসন আছে? 40টা। বিহারে 40টা আসনের মধ্যে বিজেপি এবারে পেতে পারে 16 থেকে 18টা। বিজেপি এবারে পেতে পারে 16 থেকে 18টা। গতবার নীতিশ কুমারের সঙ্গে জোট বেঁধে, জেডিইউ এর সঙ্গে জোট বেঁধে পেয়েছিল 17টা। এবারে জোট না বেঁধে, জেডিইউ নীতিশ কুমার আলাদা চলে গেছে, পেতে পারে 16 থেকে 17টা। অর্থাৎ বিহারের প্রজেকশন রিপোর্ট অনুযায়ী কিন্তু মারাত্মক কিছু বিজেপি লস করছে না। অন্যান্যরা জেডিইউ, কংগ্রেস, আরজেপি, রাষ্ট্রীয় জনতা পার্টি মিলিয়ে 21 থেকে 23টা পেতে পারে। বিজেপি বিহারে পেতে পারে 39% ভোট, অন্যান্যরা পেতে পারে 43% ভোট। নীতিশ কুমার বেরিয়ে যাওয়াতেও কিন্তু খুব বেশি হেরফের হলো না। আমি পরেরটা বলছি মহারাষ্ট্রেও সেখানে বিহার আর মহারাষ্ট্রে কিন্তু বিজেপির সঙ্গী বদল হয়েছে। অর্থাৎ বিজেপির কাছ থেকে যেমন বিহারে জেডিইউ চলে গেছে, মহারাষ্ট্রে কিন্তু উদ্ধব ঠাকরেরা সরে গেছে, তার বদলে উদ্ধব ঠাকরে ব্রেকআপ গ্রুপে একনাথ শিন্ডেরা এসছে। মহারাষ্ট্রের রেজাল্ট কী হতে পারে? মহারাষ্ট্রে গতবার বিজেপি ছিল, টোটাল সিট ছিল, আমি হিসেবটা করে দেখছিলাম যে সব মিলিয়ে বোধহয় 18টা সিট ছিল, 18 সিট ছিল। তো এবারে পেতে পারে 19 থেকে 21টা, একনাথ শিন্ডেকে নিয়ে, উদ্ধব ঠাকরেকে বাদ দিয়ে। খুব ইন্টারেস্টিং, বিজেপি 37% ভোট পেতে পারে, বিরোধীরা অর্থাৎ উদ্ধব ঠাকরে, এনসিপি, কংগ্রেস মিলিয়ে 41%। অর্থাৎ বিহার এবং মহারাষ্ট্রে সঙ্গীহীন এবং সঙ্গী বদল হওয়াতেও বিজেপি মারাত্মক কিছু লস করেনি, তাই সেটা প্রমাণ। বিহারে 16 থেকে 18টা এবারে পেতে পারে, গতবার পেয়েছিল 17টা। মহারাষ্ট্রে বিজেপি গতবার এককভাবে পেয়েছিল 18টা, এবারে পেতে পারে 19 থেকে 21টা, বরঞ্চ বিজেপি মহারাষ্ট্রে একটু গেইন করতে পারে। এরপরে রিপোর্টটা চলুন উত্তরপ্রদেশ, যেটা মোস্ট ভাইটাল। মানে বলা হয় যে উত্তরপ্রদেশ যে দখল করবে সেই ভারতবর্ষের দিল্লির মসনদে যাবে, সেটা গতবার ছিল। উত্তরপ্রদেশে 80টা সিটের মধ্যে কংগ্রেস পেয়েছিল 64টা, এই বিজেপি পেয়েছিল 64টা। গত বছর উত্তরপ্রদেশে, গতবার 2019-এর লোকসভা নির্বাচনে 80টার মধ্যে বিজেপি পেয়েছিল 64টা। এবারে কত পেতে পারে? এবারে প্রজেকশন রিপোর্ট অনুযায়ী সি ভোটারের অন্তত 73 থেকে 75টা, 73 থেকে 75, অর্থাৎ 64 থেকে বেড়ে 73 থেকে 75 হতে পারে। কাটসি অবশ্যই যোগী আদিত্যনাথ, এটা অস্বীকার করে লাভ নেই, যেটা বাস্তব সেটা তো স্বীকার করতে হবে। তার সঙ্গে মোদি ফ্যাক্টর রয়েছে, সব কিছু মিলিয়ে। তারপরে তো রাম জন্মভূমি রয়েছে। আমি বলছি 15ই ডিসেম্বর থেকে 21শে ডিসেম্বর সুইং কিন্তু ক্রমশ বিজেপির দিকে যাবে। 22শে জানুয়ারিটা মাথায় রাখলে কংগ্রেস এবং সমাজবাদী পার্টি, বলুন তো, কংগ্রেসের মাতৃভূমি ছিল উত্তরপ্রদেশ, সেই কংগ্রেস এবং সমাজবাদী পার্টি যৌথভাবে ইলেকশন লড়লে 4 থেকে 6টা সিট পেতে পারে। কিন্তু মজা কি জানেন? 35% ভোট পেয়েও কংগ্রেস এবং সমাজবাদী পার্টি 4 থেকে 6টা সিট পেতে পারে। আর বিজেপি 49% ভোট পেয়ে 64টা আসন, 64টির বদলে এবারে পেতে পারে প্রায় 73 থেকে 75টা আসন। খুব ভাইটাল ইউপির রেজাল্টটা। মধ্যপ্রদেশ 29টা, সদ্য বিজেপি ক্ষমতায় এসছে, সেই মধ্যপ্রদেশে বিজেপি গতবার 28টা পেয়েছিল, 28টা, 29-এর মধ্যে 28টা আসন পেয়েছিল। এবারেও কিন্তু সেই মধ্যপ্রদেশ শূন্য হাতে ফেরাবে না, ভালো হাতে একদম দুহাত ভরে ভোট দেবে। সি ভোটারের প্রজেকশন অনুযায়ী 27 থেকে 29টা, অর্থাৎ 29-এ 29 হতে পারে মধ্যপ্রদেশে, অ্যাবসোলুট হতে পারে বিজেপি সি ভোটারের প্রজেকশন রিপোর্ট অনুযায়ী। ছত্তিশগড়ে আসুন, ছত্তিশগড়ে সদ্য পালাবদল হয়েছে, সেখানে কংগ্রেস ক্ষমতায় ছিল, বিজেপি ক্ষমতায় এসছে। সেই ছত্তিশগড়ে 11টা সিট, গতবার সেই 11টা সিটের মধ্যে ছিল 9টা সিট, এবারে 11তে 11 পেতে চলেছে বিজেপি, 11তে 11 পেতে চলেছে বিজেপি। এবার চলুন রাজস্থান। আমি আরএমসি ফ্যাক্টরটা বারবার বলি না, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, সেটাই ব্যাখ্যা করছি। রাজস্থানে গতবার 25টা আসনের মধ্যে পেয়েছিল বিজেপি, 25টা আসনই পেয়েছিল। এবারে অনেকে বলেছে অনেক পিছিয়ে যাবেন, কিন্তু এই বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় এসছেন। ক্ষমতায় আসার পর এবারেও প্রজেকশন রিপোর্ট হচ্ছে, সি ভোটার বলছে 23 থেকে 25টা আসন রাজস্থানে বিজেপি পেতে পারে। কর্ণাটক 28, কংগ্রেস 28টা আসন আছে। গতবার এবারে কংগ্রেস ক্ষমতায় এসছে গত বছর, আপনারা জানেন। স্বাভাবিকভাবে লোকের প্রত্যাশা যে কর্ণাটকে কংগ্রেস দারুণ রেজাল্ট করবে। কী রিপোর্ট বেরোচ্ছে সেই রিপোর্টে দেখা যাচ্ছে
যে বিজেপি পেতে পারে 26টা আসন, 22 থেকে 24টা, মাফ করুন 22 থেকে 24টা, অর্থাৎ 28-এর মধ্যে 22 থেকে 24, 28-এর মধ্যে 22 থেকে 24, গতবার পেয়েছিল কত 26। অর্থাৎ কংগ্রেস ক্ষমতায় আসার পরও মারাত্মক কিছু তফাৎ হয়নি। 28টা আসন, 26টা আসন গতবার পেয়েছিল, এবারে কমলে 2টো কমতে পারে বা 4টে কমতে পারে কর্ণাটকে, এবং কংগ্রেস পেতে পারে 4 থেকে 6টা আসন, যেখানে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। খুব ইন্টারেস্টিং না? আর তেলেঙ্গানা, এই 9টা স্টেটের কথা সি ভোটারের সমীক্ষা বেরিয়েছে। তেলেঙ্গানা জানেন অ্যাবসলিউট কংগ্রেস, ওখানে মাইনরিটি ভোট মারাত্মক। সেইখানে গতবার 17টা আসনের মধ্যে বিজেপি পেয়েছিল 4টে, এবারে বিজেপির সংখ্যা কমতে পারে 1 থেকে 3টে। কংগ্রেস 9 থেকে 11, অর্থাৎ 17-এর মধ্যে 9 থেকে 11। বিআরএস অর্থাৎ টিআরএস গ্রুপ, তারা 3 থেকে 5 পেতে পারে এবং অন্যান্যরা 1-1টা পেতে পারে, কিন্তু টিআরএস গ্রুপ কিন্তু এখন বিজেপির সঙ্গে থাকবে। ফলে আলটিমেটলি ওই মিলে জুলে 5, 6, 7, 8টা সিট কিন্তু তেলেঙ্গানা থেকে বার করে আনবে 17টার মধ্যে বিজেপি। আলটিমেটলি তেলেঙ্গানাতে বিজেপি কিছুটা পিছিয়ে, অবশ্যই যেটা বলা দরকার, যেগুলোতে পিছিয়ে আছে সেগুলো তো বলতেই হবে। কর্ণাটককে খুব বেশি পিছিয়ে নেই, কর্ণাটক গেনের দিকে গেছে, এবং ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান অ্যাবসলিউট, উত্তরপ্রদেশও অ্যাবসলিউট, বিহারে, মধ্যপ্রদেশে সাংঘাতিক কিছু লস নেই। আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে 320টা আসনের মধ্যে, খুব কম করে হলো 320টা আসনের মধ্যে, যে 320 প্রজেকশনটা সি ভোটারে হলো, 320-র মধ্যে আলটিমেটলি 208, 320-তে 208, বুঝতে পারছেন 100রও তফাৎ নেই, তো বাকিরা 100টা সিটও পাবে না। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে ইন্ডি জোটের অবস্থাটা কি এবার ভাবুন। কেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ইন্ডি জোটের মুখ না হয়ে 82 বছরের মল্লিকার্জুন খড়গেকে তার নামটা প্রপোজ করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরিওয়াল বেরিয়ে এসছেন এবং প্রেস কনফারেন্সও থাকেননি, অর্থাৎ এই পরাজয়ের দায়িত্বটা আমি নেব না। আর তারপরে যদি বেশি অ্যাগ্রেসিভ হই, তাহলে তো ইডির গ্রিন সিগন্যালটা যদি কেন্দ্র থেকে দিয়ে দেয়, তাহলে তো সাড়ে সর্বনাশ হয়ে যাবে। এরকম একটা পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়েছে। আমি সবটাই আপনাদের কাছে ব্যাখ্যা করলাম। দেখুন, আমি কিছুদিন ধরেই আপনাদের বারবার করে বাংলা বার্তায় বলেছি যে দেখুন, সুইপিং মেজরিটিতে বিজেপি যাচ্ছে, কিন্তু আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখুন, পশ্চিমবঙ্গের মাটিতে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠটাকে তৃণমূল কিন্তু একটা কাঁপুনি ধরে গেছে, যার জন্য আপনারা দেখেছেন গতকাল, মানে যেখানে 1,37,000 মানুষ সমাবেশ হয়েছে, বলছে 3,780 জন হয়েছে। কেউ কেউ বলছেন কুণালের কি মাথা খারাপ হয়েছে? মাথা খারাপ হয়নি, আসলে এটাকে মিনিমাইজ করে দেখানো, তাহলে এক শ্রেণীর ভোটার, মাইনরিটি ভোটাররা খুশি হবেন, মাইনরিটি ভোটকে অ্যাসেম্বল করার টার্গেটটা ফুলফিল হবে, সেটা একটা লক্ষ্য। আর দ্বিতীয়ত হচ্ছে, যতটা ছোট করে দেখানো যায়, খাটো করে দেখানো যায়। শ্রদ্ধানন্দ পার্কের কথা বলা হয়েছে, খুবই ইন্টারেস্টিং। সব থেকে গীতা পাঠের এই সভাটা কি মারাত্মক কাঁপুনি ধরিয়েছে। আপনারা অন্যান্য দিন দেখেছেন কুণাল ঘোষ বসে বসে বিবৃতি দিয়ে গেছেন, প্রেস কনফারেন্স করেছেন। এদিন 3 জনকে, শশী পাঁজা, ব্রাত্য বসু, কুণাল ঘোষ, 3 জনে মিলে গীতা পাঠ, মানে গীতা পাঠের কাঁপুনিটা যে কালীঘাটে কাঁপুনি ধরিয়েছে, সেটাই প্রেস কনফারেন্সে কিন্তু ইন্ডিকেট করেছে। কিন্তু সবশেষে আমি আবারও একটা কথা বলবো, দেখুন সি ভোটারের সমীক্ষা সব মিলবে তার কোনো মান নেই, কিন্তু যতগুলো সমীক্ষা ভারতবর্ষের মাটিতে হয়, যতগুলো 2019 বলুন, 2014 বলুন, সব থেকে কোনো ক্ষেত্রে 1-8টা ক্ষেত্রে ফেল করেছে, কিন্তু ল অফ অ্যাভারেজে কিন্তু 80 থেকে 90% ক্ষেত্রে সি ভোটারের সমীক্ষা কিন্তু দুর্দান্তভাবে মিলে গেছে। হয়তো কোনো জায়গায় কম হয়েছে, বেশি হয়েছে, সেটা অন্য জিনিস, কিন্তু ম্যাক্সিমাম মেলার পসিবিলিটিটা বেশি, এবং এটা আইপ্যাকের থেকে ভালো খবর কেউ রাখে না। ফলে সেই খবরটা কালীঘাটে পৌঁছেছে, ক্যামাক স্ট্রিটে পৌঁছেছে, কাঁপুনি ধরেছে। তার মধ্যে যদি গ্রিন সিগনালে ক্যামাক স্ট্রিট শেষ পর্যন্ত শ্রীঘরে যায়, তো আরও বিপদ। ফলে স্বাভাবিকভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে কাঁপা কণ্ঠে বলেছেন, আমরা রাজ্যের দাবির কথা বলেছি। রাজ্যের দাবি তো নয়, হারবেন জেনে গেছেন, হারার আগে হারার কণ্ঠ স্বরটা কিন্তু সেদিনকে বেরিয়ে এসেছিল। আমার বারবার সেদিনকে মনে হচ্ছিল সি ভোটারের সমীক্ষার রিপোর্টটা কিন্তু সেটা মিলিয়ে দিল। মনে রাখবেন, আমি শেষ করবো আজকে একটা কথা বলে, যে কথাটা কেউ সেভাবে বলছে না। 22শে জানুয়ারির পর যেদিনকে অযোধ্যার মন্দির রূপায়িত হবে, ভারতবর্ষের মোস্ট হিস্টোরিক্যাল ডে হবে। তার কারণ, তার এই অনেকগুলো ফ্যাক্টর কিন্তু বিজেপির পক্ষে গেছে, যেগুলো নিয়ে ব্যাখ্যা করেছি, আজকে আর ব্যাখ্যায় যাব না। 370 ধারা কাশ্মীর থেকে বিলুপ্ত হওয়া, যারা তৃণমূল কংগ্রেস করেন, যারা সিপিএম করেন, তারাও সমর্থন করেছেন। কংগ্রেস বা ইন্ডি জোট থাকলে কখনোই হতো না। 1, 2 হচ্ছে 3 তালাক প্রথা ওঠা, বহু মাইনরিটি মহিলারাও সেটা চেয়েছেন। 3 তালাক বিলটা নিয়ে আসা বিজেপির একটা বড় সাকসেস। একটা বড় সাকসেস হচ্ছে এর বাইরেও
সেটা হচ্ছে মহিলা বিল। বড় সাকসেস হচ্ছে ন্যায় সংহিতা বিল, সিআরপিসির কোডটাকে পুরো বদলে দিয়েছেন, ঐতিহাসিক। সেটা নিয়ে সেভাবে চর্চা হচ্ছে না, ব্যাখ্যা হচ্ছে না, পরবর্তীকালে সেটা নিয়ে কথা বলবো। এবং সবথেকে বড় কথা হচ্ছে এক পাওয়ারফুল লিডারশিপ। ইন্ডি জোটের নেতাকে নীতিশ কুমার খেপে গেছেন, রাহুল গান্ধী টেলিফোন করে বলেছেন যে ওটা মমতা দিয়ে আমাদের সঙ্গে আলোচনা না করে মল্লিকার্জুন এর নামটা অ্যানাউন্স করেছেন। রাহুল নিজেও খেপেছেন, সোনিয়া নিজেও খেপেছেন যে আমার দলের নেতাকে তুমি বাছার কে হে, মানে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় ঘেঁটে দিয়েছেন ইন্ডি জোটের নেতৃত্ব। সেই সময় ওয়ান অ্যান্ড অ্যাবসলিউট নরেন্দ্র মোদীকে সামনে রেখে বিজেপি এগোচ্ছে। কনফিডেন্ট লিডারশিপ, স্টেবল লিডারশিপ, শক্তিশালী লিডারশিপ একটা বিজেপির পক্ষে কিন্তু ইউএসপি। আমি মানে পরিষ্কারভাবে ব্যাখ্যাটা দিচ্ছি আপনাদের কাছে। প্লাস তারপর যেটা সব থেকে বড় কথা হচ্ছে, চীন ভারতকে ভয় পাচ্ছে, পাকিস্তান ভারতকে ভয় পাচ্ছে, পাকিস্তানের ইকোনমি ধ্বংস হয়ে গেছে, শ্রীলঙ্কার ইকোনমি ধ্বংস হয়ে গেছে। সেই সময় দাঁড়িয়ে কোভিডকালে মোকাবিলা করে নরেন্দ্র মোদী একটা অন্য ভারত দিয়েছে। এই প্রচারটা কিন্তু বিজেপির পক্ষে যাচ্ছে। এক, ইন্ডি জোটের কোনো নেতা নেই, এদের নরেন্দ্র মোদী নেতা রয়েছেন। 2, 370 ধারা। 4, আরএমসি, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় যদি ভুল না করে তাহলে ভারতবাসী আমরা ভুল করবো কেন? সেই ভোটটা ক্রমশ কিন্তু কনসেন্ট্রেট করবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অ্যাডিশনাল ফ্যাক্টর হচ্ছে লক্ষ্যকণ্ঠে গীতা ভোট, হিন্দু ভোট কনসলিডেশন করলো। এবং শেষত আবার বলছি, সারা ভারতবর্ষে যত দিন আসবে একটা সুপার হাইপ তোলার চেষ্টা হচ্ছে রাম মন্দির। ফলে সেই রাম মন্দির 22শে জানুয়ারি উদ্বোধন হয়ে গেলে এই অঙ্কও কিন্তু গুলিয়ে যাবে। আমি আবার বলছি, এই অঙ্ক গুলিয়ে দেবে। পশ্চিমবঙ্গে 16 থেকে 18 এই অঙ্কটা গুলোবে দুটো ক্ষেত্রে। একটা, ভাইপো যদি অ্যারেস্টেড হয়ে যায় ক্রিমিনালরা ঘরে ঢুকবে, আর দ্বিতীয়ত হচ্ছে রাম মন্দিরের এফেক্ট কিন্তু পশ্চিমবঙ্গেও পড়বে, সারা ভারতবর্ষ তো পড়বে। তখন বিজেপি অঙ্ক করবে 300, 350 না 400। সেই অঙ্কটা মিলবে কি মিলবে না ভবিষ্যৎ বলবে। কিন্তু আমি সামগ্রিকভাবে সি ভোটের সমীক্ষাটা আমি সামগ্রিকভাবে আপনাদের কাছে এক্সপ্লেন করলাম, ব্যাখ্যা করলাম। কালীঘাটে কিন্তু কাঁপুনি, ঠক 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 করে কাঁপুনি ধরে গেছে। আমি গতকাল রাজ্যের অনেক রাতে যখন রাজ্যের মুখ্যমন্ত্রী একটি চার্চে গেছেন দেখছিলাম, মুখের অবয়বে কিন্তু একটা বিষণ্ণতার ছোঁয়া। ভুল বললাম কি ঠিক বললাম আপনারা ভিডিওগুলো দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। রাজ্যের মুখ্যমন্ত্রীও বুঝতে পারছেন ডেজ আর নাম্বারড। সে ডেজ আর নাম্বারড বলতে স্বপ্ন দেখানো, আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হব। প্রধানমন্ত্রী হবেন কি না সেটা তো দূরস্থ। ভারতবর্ষের সমীক্ষা বলছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার কোনো চান্সই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই। কিন্তু পশ্চিমবঙ্গ বাকিটা থাক, সেটা নিয়ে আর চর্চায় গেলাম না, অন্যদিন যাব। সি ভোটারের সমীক্ষা কিন্তু 9টা, আবার শেষ করছি এই কথা বলে, 9টা রাজ্যে 320-র মধ্যে 208 পেয়ে বিজেপি মাইনরিটি, সব থেকে কম। এর থেকে 208টা আরও বাড়তে পারে, অ্যাডিশনাল ফোর্স আরও আছে, সেগুলো আমি এখন করছি না। প্লাস 22শে জানুয়ারির পর সিচুয়েশান দ্রুত বদলে যাবে, তখন অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়াবে আমরা কেউ জানি না। আপাতত এইটুকু থাক, সমীক্ষা ঠিক হবে কি হবে না সেটা পরের কথা। কিন্তু আমাদের বিশ্লেষণটা বাংলা বার্তার দর্শকদের জন্য রাখলাম।